সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা শুরু করেছিলাম প্র্যাকটিস অন ক্লজ। তো আমরা অদ্যাবধি আমরা প্র্যাকটিস অন ক্লজের উপরে 3টা পার্ট অলরেডি আমরা ক্লোজ করেছি। তো আজকে আমাদের প্র্যাকটিস অন ক্লজ হচ্ছে পার্ট 4। তো এই পর্যায়ে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আর একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই প্র্যাকটিসগুলো কিন্তু আমাদের একটু কঠিন বা একটু জটিল। এগুলো সবগুলোই আমাদের দেশের বাইরের অর্থাৎ বিদেশি বই থেকে আমাদের বেশ কিছু এই কোশ্চেনগুলো আমি সলভ করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে যেটা হয় যে আমাদের ক্লজের যে প্রবলেমগুলো আমাদের মূলত আছে আর কি, তো আমরা এখানে প্র্যাকটিস দেখাচ্ছি একটাই কারণ যে আসলে অনেক নিয়ম আলোচনা করা যায়। আমি এখানে আমাদের টেকনিক এডুকেশন এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হয়েছে ক্লজের উপরে, অর্থাৎ ক্লজের অনেকগুলো পার্ট আমি করেছি। তো সেখানে আমাদের অনেক বেসিক বা অ্যাডভান্স পর্যায়ের অনেক কিছু আমরা আলোচনা করেছি। এখন সুবিধাটা হচ্ছে যে আমরা যদি প্র্যাকটিসগুলো যদি ভালোভাবে করি, তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লজের সম্পর্কে যে বেসিক হোক বা অ্যাডভান্স হোক, এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে আমাদের মনে থাকবে আর কি, বা আমরা আরও একটু অ্যাডভান্স হব। তো নিয়ম আসলে অনেক কিছু করা যায়, নিয়ম করে আলটিমেটলি আমাদের লাভ নেই। কারণ আমাদের কিন্তু প্রাত্যহিক জীবনে প্র্যাকটিসটা হচ্ছে মেইন। সেটা অ্যাডমিশন হোক, জব হোক, বা অন্য যে কোনো পরীক্ষার জন্যই হোক না কেন, আমাদের কিন্তু প্র্যাকটিস দিবে। আমাকে বলবে না কিন্তু যে ক্লজের সমস্ত নিয়মগুলো লেখো। সো এই কারণে এই প্র্যাকটিসগুলো সবাইকে আমি বিনীত অনুরোধ করব যাতে এই প্র্যাকটিসগুলো আমরা সবাই মনোযোগ সহকারে দেখি। এবং হচ্ছে যে এইখানে আমরা চেষ্টা করেছি যতটুকু বেস্ট ইফোর্ট দিয়ে আমাদের এইগুলো বোঝানোর জন্য। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, আমাদের কমেন্টে তো অপশন থাকছেই, তো সেখানে সবাই আপনারা কোশ্চেন করতে পারবেন, আপনাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারবেন। আমরা চেষ্টা করব যে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর সলভ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা শুরু করি। তো আমরা প্র্যাকটিস অন ক্লজ আমরা 4-এ শুরুতেই আমাদের 7 নম্বর যে এখানে কোশ্চেনটা আছে, এটা আমরা একটু দেখে নিই। তো শুরুতে গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যান এভারেজ অন 471 ইঞ্চেস অফ রেইন এ ইয়ার, মানে দেখা যায় যে একটা বছরে আমাদের বৃষ্টির যে পরিমাণটা থাকে প্রায় 771 ইঞ্চেস। মাউন্ট অলিওক ইন হাওয়াই ইজ দ্য ওয়েটেস্ট মানে সিক্ত বা ভেজা স্পট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের যেটা ছিল মাউন্ট হলিও ইন দ্য হাওয়াই, এটা ছিল আমাদের হচ্ছে সবচেয়ে হচ্ছে আমাদের ভেজাযুক্ত বা ইয়েযুক্ত পৃথিবীর ভিতরে আমাদের এই ইয়েটা ছিল। তাহলে এখন আমাদের শুরুতেই যে গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপে হচ্ছে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূলত পূরণ করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, অপশন এতে আমাদের যেটা দেওয়া আছে ইট রিসিভস, তাহলে ইট রিসিভ যদি করি, তাহলে ইট কিন্তু একটা সাবজেক্ট, রিসিভ কিন্তু একটা ভার্ব। আবার মাউন্ট অয়েলি থেকে আমাদের শুরু করে আমাদের একদম ওয়ার্ল্ড পর্যন্ত কিন্তু আমাদের আরেকটা কিন্তু ক্লজ দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু দুটো ভার্ব পাচ্ছি, ইজ একটা ভার্ব, আর কোশ্চেনও কিন্তু আমরা আরেকটা ভার্ব পাচ্ছি, রিসিভস। তাহলে আমি অপশন এ নাম্বারটা যদি এখানে দেই, তাহলে আমার ভার্ব কয়টা হচ্ছে, দুটো হচ্ছে। যে আমার কোশ্চেনে অলরেডি একটা ইজ দেওয়া আছে, আবার এখানেও দেখতে পাচ্ছি আমাদের একটা রিসিভস এই ওয়ার্ডটা দেওয়া আছে। তাহলে দুটো ভার্ব মানে আমাদের অবশ্যই কি দরকার, একটা ক্লোজ মার্কার বা কনজাংশন দরকার, যেটা আমাদের অপশন বা আমাদের এখানে কিন্তু দেওয়া কিন্তু নাই। বি নাম্বারটা যদি দেই রিসিভিং যদি আমি ইউজ করি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রকৃতি প্রদত্ত যে কোনো জিনিস আমরা কিন্তু কি করতে পারি, নিজে রিসিভ হইতে পারে। কারণ বৃষ্টি কিন্তু আমাদের তৈরি, মানুষ প্রদত্ত কোনো জিনিস না, এটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত জিনিস। তাহলে আমাদের এটা হতে পারে, তাহলে বি নম্বরটা আমরা নিতে পারি, এটা হইতে পারে। সিতে আমাদের যেটা বলা হয়েছে টু রিসিভ, তো আমি সি নাম্বারটা যদি নেই, তাহলে প্রবলেম কি হচ্ছে যে ইনফিনিটিভ হয় আমি সেন্টেন্সের শুরুতে দিব অথবা একটা ভার্বের পরে দিব। কিন্তু আমি যদি সি নাম্বারটা এখানে দেই, তাহলে এটা কিন্তু কোনো সেন্টেন্স না, মানে একটা আমরা ইনফিনিটিভ ফ্রেজ আকারে এটা দিতে পারি যে টু রিসিভ অ্যান এভারেজ অফ 471 ইঞ্চেস অফ রেইন এ ইয়ার, মানে একটা কি হিসেবে ইনফিনিটিভ ফ্রেজ আকারে আমরা এটা দিচ্ছি। আর ডিতে বলা হয়েছে যেটা রিসিভড অ্যান এভারেজ অফ 471 ইঞ্চেস অফ রেইন এ ইয়ার। তো ডি নাম্বারটা যদি নেই, এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা সি নাম্বারটা কিন্তু এখানে নিতে পারছি না। কেন নিতে পারছি না, কারণ ইনফিনিটিভ হয় আমি কি সেন্টেন্সের শুরুতে ইউজ করব অথবা একটা ভার্বের পরে কিন্তু দিব, কিন্তু এরকম ফ্রেজ আকারে এখানে দিয়ে আমাদের আলটিমেটলি কোনো লাভ আমাদের নেই। তাহলে এখন অপশন বাকি থাকলো আমাদের হচ্ছে যে এ নাম্বার আমরা বাদ দিয়ে দিলাম এবং হচ্ছে সি নাম্বারটাও আমরা এখানে বাদ করে দিলাম। বাকি থাকলো বি আর ডি, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের মাস্ট বি হবে। আমরা যখন ইংলিশ কোয়েশ্চেন অ্যান্সার করতে যাব, আমাদের টার্গেট থাকবে যে এমসিকিউ যদি ইংলিশ কোয়েশ্চেন হয়, তাহলে যেগুলো ভুল সেই ভুলগুলো আমরা কি করব, বাদ দিয়ে দিব। কারণ ভুলগুলো বাদ দিলে আমার বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।
তাহলে এখন আমাদের যেটা থাকছে বি আর ডি, এই দুইটার ভিতরে আমাদের যে কোনো একটা অ্যান্সার কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু হবে। তাহলে এখন আমাদের যে এই যে বৃষ্টির কথা এখানে বলা হয়েছে, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু নিজে নিজেই, মানে এটা হচ্ছে আমাদের প্রকৃতি প্রদত্ত জিনিস, সো আমরা নিজে নিজে এটা পেতে পারি। সো এই কারণে আমাদের এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করার কোনো দরকার নাই। রিসিভ যদি নেই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, এটা পাস্ট পার্টিসিপল। সো আমরা ডি নাম্বারটা নিব না, আমরা এখানে অ্যান্সার কোনটা নিব, বি নাম্বারটা নিব, রিসিভিং। সো আশা করি এটা বুঝতে পেরেছি। আবারও আমি বলছি, প্রকৃত প্রদত্ত যে কোনো জিনিস সম্পর্কে যদি কোনো কথা বলা থাকে তাহলে সেখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হয়। পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের কোশ্চেন নাম্বার 8। এইটা আমাদের যেটা বলা হয়েছে ইন ফিজিক্স, ইনটা কি প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড মানেই সেটাকে আলটিমেটলি আমরা কি বলছি, ফ্রেজ। তাহলে ইন ফিজিক্স যখন বলতেছি এটাকে আমরা কি বলতেছি, ফ্রেজ। ওকে, এরপর গ্যাপ দেওয়া হয়েছে, গ্যাপ দিয়ে আমি ইনভার্টেড কমার ভিতরে আমি এখানে লিখেছি প্লাজমা। তো ইনভার্টেড কমার ভিতরে আলটিমেটলি যে নাউন বা প্রোনাউন থাকুক না কেন সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হয় না। তার মানে রেফারেন্সের সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা কখনোই এই প্লাজমাটাকে আমরা বলবো না। রেফারেন্সের সাবজেক্ট হিসেবে আমাদের সবসময়ের জন্য আমাদের একটা কি দরকার, সাবজেক্ট লাগবে। তাহলে প্লাজমা কিন্তু এখানকার সাবজেক্ট না। এরপর যদি একটু খেয়াল করি, রেফার্স টু এ গ্যাস দ্যাট হ্যাজ এ নিয়ারলি ইকুয়াল নাম্বার অফ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি চার্জড, তার সাথে বলা হয়েছে পার্টিকেলস। তাহলে আমাদের বাদবাকি আমাদের সেন্টেন্সটা কিন্তু এখানে দেওয়া আছে, বাট এখানে আমাদের আসলে কি দরকার, মানে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সে আমাদের রিকোয়ারমেন্টটা কি। আমাদের সেন্টেন্সে সবই আছে, ভার্বও কিন্তু দেওয়া আছে, কিন্তু এই যে রেফার্স ভার্বটা আমরা এখানে পেলাম, এই ভার্বের কিন্তু আমরা কি পাচ্ছি না, সাবজেক্ট পাচ্ছি না। মানে আমাদের এই পুরো সেন্টেন্সে আমাদের ভার্ব কিন্তু হচ্ছে কোনটা ছিল, রেফার। তো এই রেফারের কিন্তু আমরা কি পাচ্ছি না, সাবজেক্ট পাচ্ছি না। তাহলে আমাদের রেফারের কি দরকার, একটা সাবজেক্ট দরকার। এ নাম্বারটা যদি নেই, দা টার্ম, এটা হতে পারে। বি নাম্বার হচ্ছে বাই দ্য টার্ম। এ নাম্বার আর বি নাম্বারের মধ্যে পার্থক্যটা কি, বি নাম্বারে দা টার্মের পূর্বে প্রিপোজিশন দেওয়া আছে, আর এ নাম্বারে দা টার্মের পূর্বে কিন্তু প্রিপোজিশন দেওয়া কিন্তু নাই। সো আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল। আচ্ছা, সি নাম্বারটা যদি নেই, ইজ টার্মড, এটা যদি আমি এখানে গ্যাপে বসাই তাহলে ইজ টার্মড একটা ভার্ব, আবার সেন্টেন্সে একটা ভার্ব আছে রেফার। তাহলে পুরো সেন্টেন্সে আমার কটা ভার্ব আসলো, দুইটা ভার্ব কিন্তু আসলো। তাহলে সি নাম্বারে যেটা ছিল যে ইজ টার্মড, এটা যদি আমি এখানে বসাই তাহলে ইজ টার্মড হচ্ছে আমাদের একটা ভার্ব, আর রেফার্স হচ্ছে আমাদের আরেকটা ভার্ব। তাহলে দুটো ভার্ব মানে আমাদের অবশ্যই কি ইউজ করতে হবে, একটা ক্লোজ মার্কার বা কনজাংশন কিন্তু ইউজ করতে হবে। বাট আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে আমাদের কিন্তু কোনো ক্লোজ মার্কার আমাদের কিন্তু নেই। তাহলে সি নাম্বারটা আমাদের হচ্ছে এখানে ভুল। তাহলে বি নাম্বার ভুল হয়ে গেল, সি নাম্বারও কিন্তু আমাদের কি হয়ে গেল, ভুল হয়ে গেল। এরপর আমরা আসি পরবর্তীতে টার্মিং। তো টার্ম তো একটা নাউন, নাউনের সাথে কিন্তু কি করা যায় না, আইএনজি কিন্তু যুক্ত করা আলটিমেটলি যায় না। সো আমি যদি ডি নাম্বারটা নেই তাহলে আমাদের ডি নাম্বারটাও ভুল হবে, কারণ আমি কখনই কোনো নাউনের সাথে কিন্তু আমরা কি করতে পারবো না, আইএনজি যুক্ত করতে পারবো না। তাহলে সি নাম্বারটাও আমাদের ডি নাম্বারটা আলটিমেটলি ভুল। তাহলে এখন আমাদের এখানে অ্যান্সার কোনটা হইতে পারে, এ নাম্বারটা হইতে পারে, যে দ্য টার্ম প্লাজমা রেফার্স টু এ গ্যাস দ্যাট হ্যাজ। তাহলে এখন আমাদের রেফারেন্সের সাবজেক্ট হিসেবে আমরা এখানে কি নিতে পারি, দ্য টার্মটা হচ্ছে আমরা নিতে পারি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। কারণ আমাদের এই সেন্টেন্সের রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের ভার্ব দেওয়া ছিল, জাস্ট আমাদের কি দরকার, একটা সাবজেক্ট দরকার ছিল। সো এই জন্যে আমাদের 8-এর উত্তর হচ্ছে এ নাম্বারটা। এরপর আমরা চলে আসি 9 নম্বর কোয়েশনে। এখানে বলা হয়েছে নরমান উইনার, এই যে এটা কিন্তু একজন ব্যক্তির নাম। এরপরে একটা গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে আমাদের লেখা হয়েছে ম্যাথমেটিশিয়ান লজিশিয়ান। এরপরে আমি কমাটা ক্লোজ করেছি, ক্লোজ দিয়ে আমরা লিখেছি হ্যাড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কম্পিউটার। তাহলে আমরা এখানে দুটো কমা কিন্তু পেয়েছি। তো আমি একটা কথা বলেছিলাম যে আমাদের যদি কোনো দুটো কমা দিয়ে আমাদের যদি কোনো কিছু ওয়ার্ড, কোনো নাউন বা প্রোনাউনকে কি করে, ইন্ট্রোডিউস অথবা রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, কেস ইন অ্যাপোজিশন, বা আমরা এক কথায় কি বলে থাকি, অ্যাপোজিটিভ বলে থাকি। এখন আমরা যদি এ নাম্বারটা যদি নেই, হু অ্যাজ এ, তাহলে হুটা কিন্তু একটা ক্লোজ মার্কার বা কনজাংশন, অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড লজিশিয়ান। তাহলে প্রবলেমটা কি হচ্ছে, আমাদের একটা ক্লোজ মার্কার থাকা মানে এই হু থেকে শুরু করে একদম কম্পিউটার পর্যন্ত পুরোটাই কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমাদের সেক্ষেত্রে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে কোনটা, নরমান উইনার, মানে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট থাকে, ভার্ব কিন্তু থাকে না। তো আমি ক্লজের পার্টে কিন্তু আলোচনা করেছিলাম যে আমরা একটা সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ আমি তখন ইউজ করতে পারবো যদি সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকে, কোনো একটা প্রিন্সিপাল ক্লোজ দেওয়া থাকে। সো আমাদের এ নাম্বারটা আমাদের কিন্তু ভুল। বি নাম্বারটা যদি নেই যে নরমান উইনার ওয়াজ এ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড লজিশিয়ান, সো আমি বি নাম্বারটা যদি ইউজ করি তাহলে ওয়াজ একটা ভার্ব, হ্যাড অ্যান ইম্পর্টেন্ট রোল এটা একটা ভার্ব। তাহলে আমার কয়টা ভার্ব আসলো, দুইটা ভার্ব আসলো। তাহলে আমাদের সেখানে কি দরকার,
একটা ক্লোজ মার্কার কিন্তু দরকার, বাট আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে আমাদের কিন্তু কোনো ক্লোজ মার্কার আমাদের দেওয়া নাই। সো আমাদের বি নাম্বারটাও কিন্তু আমাদের ভুল। এরপরে সি নাম্বারটা যদি একটু দেখি, হুম এ ম্যাথমেটিশিয়ান লজিশিয়ান। তো সি নাম্বারটা যদি আমরা দিই, হুমও কিন্তু একটা ক্লোজ মার্কার। আমরা জানি হুমটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তাহলে হুম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যাবে, সেখানে প্রিন্সিপাল ক্লোজ থাকে না। সো সি নাম্বারটাও কিন্তু আমাদের ভুল। তাহলে এ বি সি তিনোটাই কিন্তু আমাদের ভুল। সো আমরা এই তিনটা যদি বাদ দিই তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, এ নাম্বার, ডি নাম্বারটা হবে। অর্থাৎ ডি নাম্বারটা যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের অর্থ দাঁড়াচ্ছে এ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড লজিশিয়ান। অর্থাৎ এটা রিপ্রেজেন্ট করতেছে কাকে, নরমান উইনারকে। তাহলে আমরা জানি যে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত না হয়ে শুধু কমা দিয়ে যুক্ত হয়ে আমাদের কি, যদি কিছু ওয়ার্ড আমাদের কি করে, কোনো নাউন বা প্রোনাউনকে ইন্ট্রোডিউস অথবা রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তাহলে সেই হিসাব করে আমরা এখানে অ্যান্সার কোনটা নিতে পারি, আমরা নিতে পারি ডি নাম্বারটা। আর কেস ইন অ্যাপোজিশন সম্পর্কে আমাদের ক্লজের পার্টে কিন্তু ব্যাপক আলোচনা করা আছে। তো যারা আমরা মানে এই কোশ্চেনগুলো বুঝতে যখন প্রবলেম হচ্ছে বা কেস ইন অ্যাপোজিশন বা এই রিলেটেড ওয়ার্ড যখন বলছি, এগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের ক্লজের যে পার্টগুলো আমরা আলোচনা করেছিলাম সেখানে ওই নিয়মগুলো আমরা আগে দেখে আসব, দেখে এসে এই জিনিসগুলো আমরা কি করব, সলভ করব। কারণ অনেকের কাছে মনে হতেই পারে যে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ এই রিলেটেড ওয়ার্ডগুলো কি, বা পার্টিসিপলের যে জিনিসগুলো আমরা এখানে আলোচনা করছি সেগুলো অনেকের কাছে বোধগম্য নাও হইতে পারে। তো এগুলো যদি আমরা না বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা কি করব, আমরা ক্লজের যে বেসিক যে জিনিসগুলো আমাদের এই চ্যানেলে আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, দেখার পরে দেন হচ্ছে এই প্র্যাকটিসগুলো করলে আমরা ইজিলি এই জিনিসগুলো বুঝতে পারবো। তো আমরা মোটামুটি 7, 8, 9 আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা 10 থেকে বাকি আমরা প্র্যাকটিসগুলো করব। তো আমরা এই পর্যায়ে 10 থেকে আমরা শুরু করব। ইতিমধ্যে আমরা 9 পর্যন্ত এর আগে আমরা করেছিলাম। তো আমরা 10 থেকে শুরু করি। এখানে বলা হয়েছে জেরোমি কার্নস মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ শোবোট। এরপর গ্যাপ দিয়ে বলা হয়েছে মোস্ট ইন্ডুরিং মিউজিক্যাল, তার সাথে আমরা এখানে দিয়েছি কমেডিস। তাহলে আমরা এখানে যেটা ছিল জেরোমি কার্নস, তাহলে আমরা পুরো সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শুরুতে কিন্তু একটা ক্লজ অলরেডি দেওয়া আছে যে জেরোমি কার্নস মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ শোবোট। তাহলে জেরোমি থেকে শুরু করে শোবোট পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের একটা অলরেডি ক্লোজ একটা পেয়ে গেছি। এখন আমাদের এটা আমাদের পূরণ করতে হবে। তাহলে এখন আমাদের যে বিষয়টা থাকবে যে আমাদের এখানে গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপটা হচ্ছে আমরা পূরণ করব। এখন এই নাম্বারটা যদি আমরা লিখি যে ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, তাহলে আমরা এই নম্বর অপশনটা যদি নেই তাহলে দেখা যাচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, এটা কিন্তু একটা ক্লজ। আর জেরিমোর কার্নস মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ শোবোট, এটা কিন্তু একটা ক্লজ। তাহলে আমি যদি এই নাম্বারটা নেই তাহলে আমার সেন্টেন্সে দুটো ক্লজ থাকতেছে, বাট কোনো ক্লোজ মার্কার কিন্তু থাকছে না। তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের ভুল। বি নাম্বারটা যদি নেই যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মোস্ট ইন্ডুরিং মিউজিক্যাল কমেডিস, সো এখানে যে বিষয়টা থাকতেছে যে আমরা বি নাম্বারটা নিতে পারি যে জেনিমোর কার্নস, এইটা সম্পর্কে আমরা বাড়তি একটা তথ্য পাচ্ছি। তো আমরা জানি যে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত না হয়ে শুধু কমা দিয়ে যুক্ত হয়ে যদি কিছু ওয়ার্ড কি করে, কোনো নাউন বা প্রোনাউনকে ইন্ট্রোডিউস বা রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলে থাকি, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বলে থাকি। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে জেনিমোর কার্নস মোস্ট ফেমাস ওয়ার্ক ইন শোবোট, মানে আমাদের সে কাজ করেছিল ওয়ান অফ দ্য ফাইনেস্ট। তার মানে এই ওয়ান অফটা আমি যদি বি নাম্বারটা নেই তাহলে ওয়ান অফ থেকে শুরু করে কমেডিস পর্যন্ত কি হবে, পুরাটা একটা ক্লজ আমাদের অলরেডি হয়ে যাবে। তাহলে বি নাম্বারটা আমাদের হতে পারে, কারণ এটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ আকারে আমরা দিতে পারি। সি নাম্বারে বলা হয়েছে দ্য ফাইনেস্ট ওয়ান। দ্য ফাইনেস্ট ওয়ান যদি আমরা দিই, দ্য ফাইনেস্ট ওয়ান আবার মোস্ট, এটা হয় না। সো এই কারণে আমাদের সি নাম্বারটা আমাদের কিন্তু ভুল। আর ডি নাম্বারটা যদি নেই অ্যাজ দ্য ফাইনেস্ট অফ দ্য, তাহলে এই সেন্টেন্সটা শুনতেই মানে আমাদের দেখা যাচ্ছে আমাদের ওই রকমভাবে হচ্ছে না, কারণ শুনতেও তেমন ভালো হচ্ছে না, প্লাস হচ্ছে অফ দ্য মোস্ট ইন্ডুরিং মিউজিক্যাল কমেডিস, এটাও কিন্তু হচ্ছে আমাদের আলটিমেটলি কী হবে, ভুল হবে যে অ্যাজ দ্য ফাইনেস্ট, তারপর আমরা যেটা লিখছি অফ দ্য মোস্ট ইন্ডুরিং মিউজিক্যাল কমেডিস। সো এটা যদি দিই তাহলে আমাদের আসলে অ্যাজ একটা ক্লোজ মার্কার, তো আমরা এই ক্লজ দিয়ে কিন্তু আমরা করতে পারছি না, কারণ এই সেন্টেন্সের সাবজেক্টও নাই, ভার্বও নাই। তাহলে এ নাম্বার ভুল, সি নাম্বার ভুল এবং ডি নাম্বারও ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, বি নাম্বারটা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মোস্ট ইন্ডুরিং মিউজিক্যাল কমেডিস, মানে আমাদের যতগুলো ইয়ে ছিল তার ভিতরে এটা একটা অন্যতম ছিল। তাহলে এখানে আমাদের বি নাম্বারটা হতে পারে। এরপর আসি 11 নম্বরে, শুরুতে গ্যাপ দিয়ে বলা হয়েছে এ মার্সল্যান্ড দ্যাট কভার্স ওভার 750 স্কয়ার মাইল ইন নর্থ ক্যারোলিনা অ্যান্ড ভির্জিনিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাট থেকে শুরু করে আমাদের
ভির্জিয়ানা পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই প্রিন্সিপাল ক্লজটা আমাদের আলটিমেটলি কমপ্লিট করতে হবে। এখন এ নাম্বারটা যদি নেই, ইন দ্য গ্রেট ডিসমাল সোয়াম্প, এ নাম্বার নিলে প্রবলেমটা হচ্ছে এই সেন্টেন্সে আমাদের কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব কিন্তু নাই, কারণ আমরা একটা বিষয় জানি যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কখনোই কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। সো আমি এটা যদি নেই তাহলে আমার এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই, কিছুই নাই, তাহলে আমার প্রিন্সিপাল ক্লজ কিন্তু আলটিমেটলি কি কমপ্লিট কিন্তু হচ্ছে না, তাহলে এ নাম্বারটা ভুল। এরপরে বি নাম্বারটা যদি নেই, দ্য গ্রেট ডিসমাল সোয়াপ, আমি বি নাম্বারটা যদি নেই তাহলে আমার সাবজেক্ট পাচ্ছি, বাট আমরা কি পাচ্ছি না, ভার্ব পাচ্ছি না, তাহলে বি নাম্বারটা আমাদের কি হয়ে গেল, ভুল হয়ে গেল। এরপর সি নাম্বারটা যদি নেই, দ্য গ্রেট ডিসমেল, এইটুকু যদি দেই তাহলে আমার এই দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ সাবজেক্ট হচ্ছে, বাট ভার্ব কিন্তু থাকছে না। সো এই কারণে সি নাম্বারটা আমাদের হচ্ছে ভুল। তাহলে এখন আমরা চলে আসি ডি নাম্বারে। ডি নাম্বারে যদি আমরা লিখি দ্য গ্রেট ডিসমেল সোয়াপ ইজ, এটা আমাদের হইতে পারে, কারণ দ্য গ্রেট ডিসমেল সোয়াপ এটা হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে আমাদের একটা ভার্ব। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, কারণ আমাদের প্রিন্সিপাল ক্লজে আমাদের কি দরকার, একটা সাবজেক্ট দরকার এবং একটা কি দরকার, ভার্ব দরকার। ওকে, তাহলে আমরা আশা করি 11 নম্বরটা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে আসি হচ্ছে 12 নম্বরে। 12 নম্বরের শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে আমাদের বলা হয়েছে যেটা লার্জ বডিজ অফ ওয়াটার নেভার ফ্রিজ সলিড ইজ দ্যাট দ্য শিট অফ আইস অন দ্য সারফেস প্রোটেক্টস দ্য ওয়াটার বিলো ইট ফর্ম দ্য কোল্ড এয়ার। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে যে আমরা এখানে দ্যাট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত পুরাটাই কিন্তু হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ। তো আমরা এখানে আরেকটা ভার্ব কিন্তু পেয়েছি ফ্রিজ, এটা একটা ভার্ব, ইজ একটা ভার্ব। তাহলে পুরো সেন্টেন্সে আমাদের ভার্ব কিন্তু টোটাল 3টা দেওয়া ছিল, যে প্রোডাক্টস একটা আমাদের ভার্ব ছিল, তাহলে এখানে আমাদের ক্লজ কয়টা, 3টা যদি আমার ফাইনাইট ভার্ব থাকে তাহলে আমার 3টা এখানে ক্লজ আছে, আর 3টা ক্লজের জন্য অবশ্যই কিন্তু আমাদের 2টো ক্লোজ মার্কার ইউজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি আমাদের সেন্টেন্সে কিন্তু একটা ক্লোজ মার্কার কিন্তু দেওয়া অলরেডি আছে। এখন আমরা যে কাজটা করব যে আমাদের হচ্ছে এই গ্যাপটা আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। এখন এ নাম্বারটা যদি নেই বিকজ দিলে কি হচ্ছে, বিকজ থেকে শুরু করে আমাদের একদম ফ্রিজ পর্যন্ত পুরাটাই কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজের আমাদের সাবজেক্ট থাকে ইজ, বাট কিন্তু কি থাকে না, ভার্ব কিন্তু আমাদের থাকে না। তাহলে এ নাম্বারটা আমরা নিতে পারবো না, কারণ আমি যদি মনে মনে এখানে বিকজটা বসাই তাহলে বিকজ থেকে শুরু করে সলিড পর্যন্ত পুরাটাই কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রিন্সিপাল ক্লোজের ভার্ব পাচ্ছি, বাট সাবজেক্ট কিন্তু আমরা পাচ্ছি না। সো এই কারণে এ নাম্বারটা ভুল। বি নাম্বারটা যদি দেই, হোয়াই ডু লার্জ বডিজ অফ ওয়াটার ফ্রিজ, এটা যদি দেই তাহলে আমরা জানি যে আমরা এখানে কোনো কোশ্চেন করতে পারবো না, হোয়াইটা কিন্তু আমাদের কি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজে কখনোই কিন্তু কি করা যাবে না, কোনো কোশ্চেন কিন্তু আলটিমেটলি করা যাবে না। সো আমি যদি বি নাম্বারটা দেই তাহলে আমাদের কি হচ্ছে, আমরা সাবঅর্ডিনেট ক্লোজ একটা কিন্তু কোশ্চেন করে ফেলছি, যেটা আমাদের কখনোই করা যাবে না। সো আমাদের বি নাম্বারটাও কিন্তু আমাদের ভুল। এরপরে আমরা একটু আলোচনা করব সি নাম্বার আর হচ্ছে আমাদের কি ডি নাম্বার, এই দুটো নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে সি আর ডির ভিতরে আমাদের যে পার্থক্যটা হচ্ছে, সিতে বলা হয়েছে দ্য রিজন দ্যাট। সো এটা যদি আমরা নেই তাহলে আমাদের দেখা যাচ্ছে যে দ্যাট থেকে শুরু করে এই ফ্রিজ পর্যন্ত পুরোটাই হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা থাকে এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের সি নাম্বারটা হতে পারে। আর ডিতে আমাদের যেটা বলা হয়েছে ফর দ্য রিজন, তার সাথে আমাদের কি বলা হয়েছে দ্যাট। আমাদের যে বিষয়টা হচ্ছে যে যদি আমরা ডি নাম্বারটা নেই তাহলে দ্যাট থেকে শুরু করে সলিড পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা থাকছে অর্থাৎ ইজের সাবজেক্ট হচ্ছে কোনটা, ফর দ্য রিজন। তো আমরা যদি ডি নাম্বারটা নেই তাহলে আমাদের প্রবলেমটা কি হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল ক্লজ সাবজেক্ট হচ্ছে ইজ, আর তার সাবজেক্ট হচ্ছে কোনটা, ফর দ্য রিজন। তো ফরটা কি প্রিপোজিশন, তো আমরা জানি যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কখনোই কোনো একটা ভার্বের কিন্তু কি হইতে পারে না, সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। সো আমরা ডি নাম্বারটা এই কারণে নিতে পারবো না। তাহলে আমাদের এ ভুল, বি ভুল, ডি ভুল। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা হবে দ্য রিজন দ্যাট। তো সি নাম্বারটা যদি আমি অ্যাকচুয়ালি এখানে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, দ্যাট থেকে শুরু করে আমাদের একদম সলিড পর্যন্ত পুরোটাই কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লজ, আর ইজের এই ভার্বের সাবজেক্ট হচ্ছে কোনটা, দ্য রিজন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা আশা করি যে আমাদের 10 থেকে 12 পর্যন্ত এখানে যে 3টা প্র্যাকটিস আমরা পাশাপাশি আমরা লিখেছি, তো আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা এখানে কোনো কিছু না বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা কি করব, আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট আছে সেখানে কমেন্টে অবশ্যই আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন। আমরা চেষ্টা করব টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সলভ করে দেওয়ার। আশা করি আমরা এই বিষয়গুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। তো প্র্যাকটিস অন ক্লজের পার্ট আমাদের 4 এ পর্যন্তই। তো আমরা আশা করি 10 থেকে 12 পর্যন্ত
যে টপিকসগুলো, যে 3টা আমি কোয়েশ্চেন এখানে দিয়েছি সবাই আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা 13 থেকে আরও আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব এই পার্টেই। আচ্ছা, আমাদের প্র্যাকটিস অন ক্লজের পার্ট 4টা এন্ডিং হবে না, আমি এই 12 পরের থেকে আমি আরও 3টা কোয়েশ্চেন অ্যাড করব। এরপর আমরা চলে আসি আমাদের 13 নম্বর কোয়েশ্চেনে। 13 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যেটা আম্বার ইজ এ হার্ড ইয়েলোইশ ব্রাউন। এরপর আমাদের কিন্তু গ্যাপ দেওয়া আছে, তো এটা হচ্ছে ইয়েলোইশ ব্রাউন মানে আমাদের নর্মালি একটা ইয়ে দেওয়া আছে। এর পরবর্তীতে গ্যাপ দিয়ে বলা হয়েছে ফর্ম দ্য রিসিন অফ পাইন ট্রিজ দ্যাট লিভড মিলিয়ন্স অফ ইয়ার্স এগো। এখন আমাদের এখানে 4টা অপশন আমাদের দেওয়া আছে, তাহলে এই নাম্বারটা যদি লিখি সাবস্টেন্ট ফর্ম, তো আমরা জানি ইয়েলোইশ ব্রাউন কিন্তু নিজে নিজে আমাদের, তাহলে এখন যে বিষয়টা ছিল যে আমরা যদি এই নাম্বারটা দিই ইয়েলোইশ ব্রাউন সাবস্টেন্ট ফর্ম, তো ইয়েলোইশ ব্রাউন সাবস্টেন্ট মানে আমাদের সহকারী যে জিনিসটা এটা কিন্তু নিজে নিজে মানে আমাদের গঠিত হইতে পারে না, তাকে গঠিত করতে হয়। তাহলে এ নাম্বারটা হইতে পারে। বিতে বলা হয়েছে টু ফর্মের সাবস্টেন্ট, তো বি নাম্বারটা যদি নেই টু ফর্ম হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ আমাদের একটা ভার্বের পরে বসে অথবা সেন্টেন্সের শুরুতে বসে, বাট এখানে কিন্তু ইউজ করা যাবে না, কারণ এখানে আমাকে ইউজ করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। সো এই কারণে বি নাম্বারটা ভুল। টু ফর্মটা দিতে পারতাম এই ইজের পরে বা এই হার্ডের পরে। সিতে বলা হয়েছে যে আমাদের সাবস্টেন্ট হ্যাজ ফর্ম, তাহলে হ্যাজ ফর্ম হচ্ছে আমাদের একটা ভার্ব আর ইজ একটা ভার্ব। কয়টা ভার্ব আসলো? 2টা ভার্ব আসলো, বাট আমাদের পুরো সেন্টেন্সে কিন্তু কোনো ক্লোজ মার্কার কিন্তু নাই, তাহলে সি নাম্বারটা ভুল। আর ডিতে বলা হয়েছে ফর্মিং এ সাবস্টেন্স, তো আমরা ডি নাম্বারটা যদি নেই, এটা দেখতে একটু খারাপ লাগছে যে আমাদের সাবস্টেন্সটা আগে থাকা দরকার ছিল আর ফর্মটা আমাদের পরে থাকা উচিত ছিল, এই কারণে ডি নাম্বারটাও কিন্তু ভুল। সো আমরা এখানে অ্যান্সার কোনটা দিব? এ নাম্বারটা, কারণ আমাদের পার্টিসিপলটা নিজে নিজে কাজ করতে পারছে না। 14 নম্বরে আসি, শুরুতে গ্যাপ দিয়ে বলা হয়েছে মোস্ট ব্যাম্বো ব্লুমস এভরি ইয়ার, দেয়ার আর সাম স্পেসিস দ্যাট ফ্লাওয়ার অনলি 2 or 3 টাইমস এ, আমাদের এখানে বলা হয়েছে সেঞ্চুরি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কিন্তু দুটো ক্লজ অলরেডি দেওয়া আছে, আর এখানে দ্যাটটা কিন্তু আমাদের কনজাংশন না, আমাদের দ্যাট মানে কিন্তু ওই। তাহলে আমরা দেখা যাচ্ছে এই সেন্টেন্সে আমাদের দুটো ক্লোজ আছে, তাহলে আমাদের এখানে কি দিতে হবে? একটা ক্লোজ মার্কার বা কনজাংশন দিতে হবে। এখন হোয়েন ইভার, এখন নর্মালি আমরা দুটো ইভার ইউজ করে থাকি, একটা হচ্ছে হু আর হু ইভার, আর হচ্ছে হু আর হচ্ছে হুম ইভার। এই দুটো ছাড়া আর নর্মালি অন্য কোনো ইভার ইউজ করা হয় না, তাহলে এ নাম্বারটা বাদ। বিতে বলা হয়েছে দ্যাট যদি আমি ইউজ করি এটা নমিনাল দ্যাট ক্লোজ। নমিনাল দ্যাট ক্লোজ মানে প্রথম ভার্বে সাবজেক্ট থাকবে, কিন্তু দ্বিতীয় ভার্বে কিন্তু কি থাকতে পারবে না? সাবজেক্ট থাকতে পারবে না। ওকে, এই কারণে আমাদের বি নাম্বারটা ভুল, কারণ এখানে দ্যাট যদি না থাকতো, কমা যদি না থাকতো, তাহলে নমিনাল দ্যাট ক্লোজ আকার কিন্তু ইউজ করতে পারতাম। নমিনাল দ্যাট ক্লোজেও সম্পর্কেও কিন্তু আমরা ব্যাপক আলোচনা করেছি ক্লোজের পার্টে। যাদের এই মানে আমাদের প্র্যাকটিসগুলো বুঝতে প্রবলেম হবে, তার আমরা অবশ্যই আগে কী করবো? বেসিক জিনিসগুলো আগে একটু দেখে আসবো। এরপর সি নাম্বার যদি দেখি হোয়াইল আর হোয়েন কিন্তু একই জিনিস, কারণ হোয়েন এবং হোয়াইল দুইটার মানে হচ্ছে যে যখন। তাহলে আমি সি নাম্বারটা যদি এখানে বসাই, তাহলে এই ক্লোজ মার্কার দিয়ে আমরা কি করতে পারি? দুটো ক্লোজকে কমপ্লিট করতে পারি। আর লাস্টে আমাদের যেটা দেওয়া আছে হাউইভার আমি দিতে পারবো, কিন্তু একদম শুরুতে না, একটা সেন্টেন্স বলার পরে যখন আমি আরেকটা সেন্টেন্স বলতে যাব তখন হচ্ছে হাউইভারটাকে দিতে পারবো, কিন্তু একদম একটা সেন্টেন্সের শুরুতে কখনো হাউইভার ইউজ করা যাবে না। তো আমরা ডি নাম্বারটা যদি দিই তাহলে ভুল হবে। যেমন আমি যদি বললাম এরকমভাবে যে ইউ আর লেট, তোমার দেরি হয়ে গেছে, এরপর বললাম যে হাউইভার ইউ মে স্টার্ট ইউর অ্যাকশন, তো যাই হোক তুমি তোমার কাজটা কি করতে পারো? শুরু করতে পারো। সেক্ষেত্রে আমরা হাউইভারটাকে কি করতে পারতাম? দিতে পারতাম। কিন্তু হাউইভার দিয়ে কখনো কোনো সেন্টেন্স স্টার্ট করা যাবে না। সো আমাদের এ নাম্বার ভুল, বি নাম্বারও ভুল, আবার ডি নাম্বারও ভুল, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? সি নাম্বারটা। লাস্ট ওয়ান, শুরুতে যদি দেখি বিগিন একটা ভার্ব, দেয়ার এক্সিস্টেন্ট অ্যাজ আইস ক্রিস্টাল ওভার মোস্ট অফ দ্য আর্থ সিমস লাইকলি। তাহলে এখানে অ্যাজ যেটা আছে, অ্যাজটা কিন্তু এখানে ক্লোজ মার্কার না। যদি এটা ক্লোজ মার্কার হইতো তাহলে কিন্তু এখানে সিমস কিন্তু হইতো না, কারণ আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কি আমাদের কিন্তু প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্মে কিন্তু দেওয়া আছে। তো যদি এখানে অ্যাজটা যদি ক্লোজ মার্কার হিসেবে ধরতাম, তাহলে এখানে কিন্তু আমাদের সিমস নয় কি হইতো? সিম হইতো, কারণ এখানে বলা ছিল কি আইস ক্রিস্টাল সাবজেক্টটা কিন্তু প্লুরাল। যেহেতু আমাদের ভার্বটা সিঙ্গুলার, তার মানে এটা কিন্তু সাবজেক্ট না, তার মানে এখানে অ্যাজটা কিন্তু কি হিসেবে কাজ করছে? প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। কারণ অ্যাজটা আমাদের তখনই কনজাংশন হতো যদি সেন্টেন্সে কি থাকতো? দুইটা যদি ভার্ব থাকতো, তাহলে আমাদের এখানে অ্যাজটা কিন্তু আমাদের জাস্ট প্রিপোজিশন হিসেবে কাজ করছে। তাহলে এখন আমরা এই 4টা অপশনের মধ্যে থেকে একটাকে অ্যান্সার করব। ফার্স্টে আমাদের সে রেইন ড্রপস, এটা যদি দিই তাহলে আমার সেন্টেন্সে কিন্তু দুটো ভার্ব আছে, একটা হচ্ছে বিগিন আর আরেকটা আমরা পেয়েছি কি? সিমস। তাহলে দুটো ভার্ব মানে আমাদের অবশ্যই কি দুইটা ক্লোজ, তাহলে সেক্ষেত্রে ক্লোজ মার্কার দরকার। বাট আমি যদি অপশন এ নাম্বারটা নেই তাহলে আমার কিন্তু কোনো ক্লোজ মার্কার আমরা পাচ্ছি না, তাহলে এই নাম্বারটা ভুল। ইফ রেইন ড্রপস,
ইফ রেইনড্রপ যদি আমরা দেই তো এটা হচ্ছে আমাদের নমিনাল দ্যাট ক্লোজ, কিন্তু কারণ বিগিনের সাবজেক্ট হয়তো রেইনড্রপ, বাট আমরা সিমসের কিন্তু কোনো ভার্ব কিন্তু সাবজেক্ট কিন্তু পাইনি, কারণ আমাদের এই বিগিনের অবজেক্ট হিসেবে কিন্তু দেওয়া আছে দেয়ার এক্সিস্টেন্স অ্যাজ, এটা দেওয়া আছে। তাহলে সিমসের কিন্তু আমাদের কি নাই, কোনো সাবজেক্ট কিন্তু আমাদের দেওয়া নাই, তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল। সি নাম্বার যদি দেই আরও বেশি ভুল, হোয়াট এবং হিপ দুইটা কনজাংশন কখনোই পাশাপাশি এরকমভাবে ইউজ করা যায় না, তাহলে এই জন্য সি নাম্বারটাও কিন্তু আমাদের হচ্ছে ভুল। তাহলে এ বি সি তিনোটাই ভুল, সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে, দ্য রেইন ড্রপস বিগিন দেয়ার এক্সিস্টেন্স অ্যাজ আইস ক্রিস্টাল, তারপর আমরা লিখলাম ওভার মোস্ট দ্য আর্থ। তাহলে আমরা এখানে অ্যান্সার কোনটা দিব, অ্যান্সার দেবো হচ্ছে আমাদের ডি নাম্বারটা। তাহলে আমরা মোটামুটি এখানে 13, 14, 15 এই 3টা কোশ্চেন আমরা এখানে আলোচনা করলাম। আশা করি আমরা সবাই এগুলো বুঝতে পেরেছি। তো এরপরেও যদি আমাদের যে কোনো প্র্যাকটিস সম্পর্কে যদি আমরা কেউ না বুঝে থাকি বা যদি কোনো কনফিউজ থাকে, অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রবলেমগুলো জানাবেন, আমরা চেষ্টা করব সাথে সাথে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো প্র্যাকটিস অন ক্লজ আমাদের পার্ট 4 এ পর্যন্তই, দেখা হবে প্র্যাকটিস অন ক্লজের পার্ট 5-এ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন টেকনিক ইজ এডুকেশনের ভিডিওগুলো। তো আমি প্র্যাকটিস অন ক্লজের পার্ট 4 এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।